সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। দিনের শুরু থেকে একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত ৫০ পয়েন্টেরও বেশি। লেনদেনের গতিও বেশ ভালো, ৮০০ কোটি টাকার উপরে লেনদেন হয়ে গিয়েছে ইতিমধ্যে। এবং আমরা জানি টানা ১২ কার্যদিবস ১,০০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে। এই সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন ১৩০০ কোটি টাকার মতো দাঁড়িয়েছে এখন পর্যন্ত। এবং আমরা দেখছি যে লেনদেনের গতি ক্রমান্বয়ে বাড়ছে এবং এর পাশাপাশি সূচকও কিছুটা করে বাড়ছে। এবং আমরা জানি গতকাল দিন শেষে সূচকের অবস্থান ছিল ৫,৬২১ পয়েন্টে এবং এই সপ্তাহে ৪ কার্যদিবসের মধ্যে মাত্র একটি কার্যদিবস কারেকশন হয়েছিল, কিন্তু বাকি ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। আজকের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দিন শেষে অব্যাহত থাকলে এই সপ্তাহের ৫ কার্যদিবসের মধ্যে ৪ কার্যদিবসই ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হবে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। আজ এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে কতগুলো কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, কতগুলো কমেছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক সম্পর্কিত কিছু তথ্য। আপনারা জানেন যে ইসলামী ব্যাংক নিয়ে নানা গুজব রয়েছে এবং এক্ষেত্রে বিশেষ করে এস আলম গ্রুপের হাতে থাকা শেয়ারগুলো নিয়েও অনেক ধরনের গুজব রয়েছে যে এই এস আলম গ্রুপ আবারও মালিকানা ফিরে পেতে পারে। কিন্তু আপনাদেরকে বলছি, এস আলম গ্রুপের হাতে থাকা ৮২% শেয়ার এখনও সরকারের হাতে রয়েছে এবং সরকার এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি যে মালিকানা ফেরত দেওয়া হবে অথবা মালিকানা ফেরত দেওয়ার প্রক্রিয়া কি হবে। তবে আপনাদের সামনে তুলে ধরছি এই ইসলামী ব্যাংকের ৮২% শেয়ার এস আলমের কোন কোন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, ইসলামী ব্যাংক নিয়ে ডিপোজিট নিয়ে যে গুজবগুলো ছিল, আপনারা জানেন হোম রেখে যারা তুলে নিচ্ছিল এবং আপনারা শুধু উত্তোলনের ডেটা পেয়েছেন, কিন্তু উত্তোলন এবং জমা দুটি হিসাব করলে যারা টাকা উত্তোলন করে নিয়েছিল তারাই কিন্তু দিন শেষে অথবা কয়েকদিন পরে আবার জমা দিতে গিয়েছে। সেই হিসেবে ব্যালেন্সে কিন্তু দেখা গিয়েছে নগদ জমার পরিমাণটাই বেশি। আমরা জানি যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করার খবর আসলে সবাই প্যানিক হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা শুধু উত্তোলনের ডেটা পাওয়ার কারণে কিছুটা ব্যতিক্রমী চিত্র দেখা গিয়েছে। সবশেষে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি উত্তোলনের পাশাপাশি জমাও হচ্ছে ভালো ইসলামী ব্যাংকে। তবে নন পারফর্মিং লোনের পরিমাণ বেশি থাকার কারণে কিছুটা চিন্তিত রয়েছে ব্যাংকিং খাত নিয়ে, সামগ্রিক ব্যাংকিং পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংক। এবং এক্ষেত্রে কিভাবে উন্নত করা যায় এবং কিভাবে ব্যাংকিং খাতকে ফিরিয়ে আনা যায়, এই জন্য বাংলাদেশ ব্যাংক অনেক ধরনের প্রণোদনামূলক স্কিম চালু করেছে। এবং আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক পলিসি সাপোর্টও দিয়েছে অচল কারখানাগুলোকে সচল করার জন্য প্রাথমিকভাবে, এরপরে আবার সচল কারখানাগুলোকেও এর মধ্যে আওতাভুক্ত করেছে। সব কিছু মিলে বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের ব্যাংকিং খাতকে পুনরুদ্ধার করা এবং অচল সচল সব কারখানাকে গতিশীল করে অর্থনীতিকে গতিশীল করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমি আপনাদেরকে আপাতত ইসলামী ব্যাংকের এস আলমের যে শেয়ার রয়েছে সেগুলোর তথ্য কিছু তুলে ধরছি। প্রথমে হলিস্টিক ইন্টারন্যাশনাল 4.89% শেয়ার রয়েছে ইসলামী ব্যাংকের। হাই ক্লাস বিজনেস এন্টারপ্রাইজ প্রায় 5% মতো রয়েছে। ব্রিলিয়েন্ট বিজনেস কোম্পানি প্রায় 5% মতো রয়েছে। ক্যারোলাইন বিজনেস এন্টারপ্রাইজ প্রায় 5% মতো শেয়ার রয়েছে। ব্রডওয়ে ইম্প্যাক্টস কোম্পানির প্রায় 5% মতো রয়েছে। ইউনিগ্লোব বিজনেস রিসোর্স 4.67 রয়েছে। এবং এই যে শেয়ারগুলোর কথা বলছি সবগুলো আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে এবং জব্দ অবস্থায় রয়েছে। এক্ষেত্রে সরকার মালিকানা ফেরত দিচ্ছে এ ধরনের কোনো ধরনের পদক্ষেপও নেই এবং এটা নিতান্তর গুজব রয়েছে বাজারে। সব কিছু মিলে এখন এই ব্যাংকটি আমরা দেখেছি ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পরে লেনদেনে কিছুটা গতি ফিরেছে, কিন্তু এই ব্যাংকটি নিয়েও নানা ধরনের গুজব চালু রয়েছে। তো বিনিয়োগকারীদের জন্য পরামর্শ রয়েছে বাজার বিশ্লেষক সহ সবার, যে গুজবে কান্না দিয়ে যে কোনো ধরনের পরামর্শ যাচাই বাছাই করে তারপরে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমরা এখন দেখে নিব ঢাকা শেয়ারবাজার বর্তমান লেনদেনের পরিস্থিতি কেমন রয়েছে। ঢাকা শেয়ারবাজার আজকে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৭% শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছিল, ৩৩% শেয়ারের দাম কমেছিল। ২২২টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছিল, ১১১টি কোম্পানির শেয়ারের দাম কমেছিল। এখন আমরা দেখছি যে পরিস্থিতি আরও কিছু উন্নত হচ্ছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি বৃদ্ধি অবস্থায় রয়েছে, এজন্য সূচক
প্রায় 52 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। গতকাল সূচকের অবস্থান ছিল 5,621 পয়েন্টে, আজ এখন পর্যন্ত 52 পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 5,673 পয়েন্টে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে যদিও কিছুক্ষণ আগে 222টি দেখেছিলাম দর বৃদ্ধি পেয়েছিল, এখন কিছুটা কমেছে। 209টি কোম্পানি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, কমেছে 137টি কোম্পানি শেয়ারের দর, অপরিবর্তিত রয়েছে 49টি কোম্পানির শেয়ারের দাম। এছাড়া লেনদেন কিছুক্ষণ আগে জানিয়েছে 800 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে ইতিমধ্যে, এখন দেখা যাচ্ছে 836 কোটি টাকার লেনদেন হয়েছে এবং লেনদেন শেষ হতে 1.5 ঘন্টা বাকি রয়েছে। সেই হিসেবে নিঃসন্দেহে বলা যায় আজকেও 1000 কোটি টাকার উপর লেনদেন হবে, আজ হয়তো 1200 থেকে 1300 কোটি টাকার মধ্যে লেনদেন হতে পারে। এখন আমরা জানি যে 2টা পর্যন্ত লেনদেন হয়, সেই হিসেবে 1 ঘন্টা বাকি রয়েছে। 1 ঘন্টার মধ্যেও আমরা শেষ আওয়ারে দেখি যে ভালো লেনদেন হয়ে থাকে, সেই হিসেবে 1100 থেকে 1200 কোটি টাকা লেনদেন হতে পারে আজ ঢাকা শেয়ার বাজারে। আমরা ডিএসসি টপ রেটের যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে এর মধ্যে বেক্সিমকো ফার্মা রয়েছে আজ প্রথম অবস্থানে, 44 কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে। আইপিডিসি দ্বিতীয় অবস্থান রয়েছে, 43 কোটি 90 লক্ষ টাকা লেনদেন হয়েছে। এই দুটি প্রতিষ্ঠানই শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সামিট অ্যালায়েন্স পোর্ট রয়েছে তৃতীয় অবস্থানে, 41 কোটি 30 লক্ষ টাকা লেনদেন হয়েছে। রবি রয়েছে চতুর্থ অবস্থানে, 34 কোটি 54 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। ন্যাশনাল ফিড মিল লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে, এটি 25 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। সামিট অ্যালায়েন্স পোর্ট এবং ন্যাশনাল ফিড মিল এই দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে টপ ট্রেডের প্রথম 5টি প্রতিষ্ঠানের মধ্যে। টপ ট্রেডের পাশাপাশি এখন আমরা দেখে নিব টপ গেইনারে কারা রয়েছে, টপ লুজারে কারা রয়েছে। টপ গেইনারে আজ একটি মিউচুয়াল ফান্ডকে দেখা যাচ্ছে, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড 10% বৃদ্ধি পেয়েছে। যদিও এই মিউচুয়াল ফান্ডটি 30 পয়সা বৃদ্ধি পাওয়ার কারণে 10% দেখা যাচ্ছে, যেহেতু এটি ফেস ভ্যালুর নিচে 3 টাকা 30 পয়সা লেনদেন হয়েছে সর্বশেষ। ফুয়াংফুড রয়েছে দ্বিতীয় অবস্থানে, 9.57% বৃদ্ধি পেয়েছে, সর্বশেষ লেনদেন হচ্ছে 12 টাকা 60 পয়সায়। এলআর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে, 9.38% বৃদ্ধি পেয়েছে। ক্রাউন সিমেন্ট রয়েছে টপ গেইনারের চতুর্থ অবস্থানে, প্রায় 9% মতো বৃদ্ধি পেয়েছে, সর্বশেষ লেনদেন হচ্ছে 60 টাকায়। গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড রয়েছে পঞ্চম অবস্থানে, 8.82% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে মিউচুয়াল ফান্ড খাতকে আমরা সচরাচর ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখি না। আজ মিউচুয়াল ফান্ড কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত 5টির মধ্যে 3টি রয়েছে মিউচুয়াল ফান্ড খাতের, এবং এই মিউচুয়াল ফান্ড খাতের মধ্যে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে আজ, যদিও এটি ধারাবাহিক থাকে না। মিউচুয়াল ফান্ড খাতে আমরা সবসময় ধারাবাহিকভাবে কোনো অবস্থান দেখতে পাই না, যদিও বিশ্বের অন্যান্য পুঁজিবাজারে দেখা যায় মিউচুয়াল ফান্ড খাতের মাধ্যমেই বিনিয়োগ হয়ে থাকে। মিউচুয়াল ফান্ড শুধু মূলত বিনিয়োগকারীদের যে অ্যামাউন্ট থাকে বিনিয়োগের, সেটি পরিচালনা করে থাকে এবং বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ পরামর্শ দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশে আমরা মিউচুয়াল ফান্ডের সেই বিকাশ দেখতে পাইনি এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে অনেক বিনিয়োগকারী সর্বশান্ত হয়েছে। কিন্তু আজ দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, দেখা যাক মিউচুয়াল ফান্ড খাতের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকে কিনা। এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ লুজারে কারা রয়েছে। টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে বেক্সিমকো। আপনারা জানেন বেক্সিমকো ফ্লোর প্রাইস প্রত্যাহার করার পর প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত পতন হচ্ছে, এবং আজকে মিলিয়ে টোটাল 8 কার্যদিবস একটানা পতন হচ্ছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত। এবং আপনারা জানেন ঢাকা শেয়ার বাজার থেকে যে কোনো প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ 10% পর্যন্ত পতন হতে পারে। 8 দিনে 10% করে পতন হয়েছে, 110 টাকা থেকে শেয়ারের প্রাইসটি 47 টাকা 60 পয়সায় নেমে এসেছে। এবং এক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে আগামী সপ্তাহ থেকে এই প্রতিষ্ঠানটি হয়তো বা ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকতে পারে, কারণ বেক্সিমকো গ্রুপের বায়ার নিয়ে অনেক গুজব রয়েছে বাজারে, যে বেক্সিমকো গ্রুপের শেয়ার কেনা অথবা মালিকানা কেনার গুজব রয়েছে। এক্ষেত্রে আগামী সপ্তাহ থেকে বাউন্স ব্যাক করতে পারে বলে অনেকের ধারণা রয়েছে। যদিও বিনিয়োগের ক্ষেত্রে পলিটিক্যাল কনসিডারেশন অনেক ক্ষেত্রে থাকে, কিন্তু আপনারা জানেন বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো ফার্মা রয়েছে টপ ট্রেডের প্রথম অবস্থানে। সেক্ষেত্রে বেক্সিমকো ফার্মাকে বলা হয় বেক্সিমকো গ্রুপের সবচেয়ে ভালো প্রতিষ্ঠান, এবং বেক্সিমকো লিমিটেড এই যে প্রতিষ্ঠানটি, এটিও কিন্তু পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রেড হওয়া প্রতিষ্ঠান বলা যেতে পারে। এবং আপনারা জানেন 2009 থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যদি সিঙ্গেল কোনো স্টক দেখি সবচেয়ে বেশি ট্রেড হয়েছে, এর মধ্যে কিন্তু অন্যতম নাম হচ্ছে বেক্সিমকো। যদিও টানা 8 কার্যদিবস পতন হয়েছে, বাজার বিশ্লেষকরা বলছেন সামনের সপ্তাহ থেকে এই শেয়ারটি ইউটার্ন নিতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে নিতান্তই বলে রাখবো যে আসলে গুজবে কান না দিয়ে নিজস্ব মতামত এবং নিজস্ব অ্যানালাইসিস দিয়ে বিনিয়োগ করার পরামর্শ রইল সবার জন্য। দ্বিতীয় অবস্থান রয়েছে রিজেন্ট টেক্সটাইল,
এটি এখন পর্যন্ত 8.82% কমে সর্বশেষ লেনদেন হচ্ছে 6 টাকা 20 পয়সায়। আজিজ পাইপস এটি রয়েছে তৃতীয় অবস্থানে 7.24% দর হারিয়েছে। হামি রয়েছে চতুর্থ অবস্থানে 7.15% দর হারিয়েছে। শ্যামপুর সুগার মিল 6.12% দর হারিয়েছে এখন পর্যন্ত। আজকের এই আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু দাঁড়িয়েছে যে পলিটিক্যাল এফিলিয়েশন। পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির কথা বললাম, একটি হচ্ছে এসএলএম গ্রুপের সম্পৃক্ততা, আরেকটি হচ্ছে বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমানের সম্পৃক্ততা। সব কিছু মিলে বিনিয়োগকারী বিনিয়োগ করে থাকে কোম্পানির ফান্ডামেন্টালের উপর। কোম্পানির ফান্ডামেন্টাল যদি ভালো থাকে, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সহ নীতি নির্ধারক এই কোম্পানিটিকে রিভাইভ করার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে এবং সেই চেষ্টাই করে যাচ্ছে এইসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে। দেখা যাক আজ দিন শেষে ঢাকা শেয়ার বাজার যে লেনদেনের গতি রয়েছে এবং সূচক 50 পয়েন্টের উপর রয়েছে, সেটি অব্যাহত থাকে কিনা।